আমরা গতদিন ওজন বিশ্লেষণটা দেখেছিলাম যে অ্যালকিনের সাথে কিভাবে ওজনটা মানে যুক্ত হয়, কিংবা আমরা পড়েছিলাম হচ্ছে মার্কোনিভ নীতি বা বিপরীত মার্কোনিভ নীতি। তো আশা করি ওই জিনিসগুলো তুমি একবার দেখেছো এবং আবারও মনে আছে জিনিসগুলো। আচ্ছা, তো আমরা আজকে ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকিনের দ্বিবন্ধন আছে সেটা ব্যাখ্যা করা যায় সেটা একটু আমরা দেখি আজকে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু বলা হচ্ছে কি যে মনে করো কোনো এক অণু থেকে, এটা হচ্ছে আমাদের অ্যালকিনের অণু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যালকিন, আর আমাদের এইটা হচ্ছে গিয়ে উৎপাদ। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে আমি কিভাবে বুঝবো যে আসলে এই উৎপাদ থেকে আমাকে চিহ্নিত করতে হবে যে আমাদের অ্যালকিনের যৌগটা কি ছিল। ঠিক আছে, কিংবা আমরা বলতে হবে আমাদেরকে যে অ্যালকিনের কোন জায়গাতে বা কোন কোন কার্বনের মধ্যে তোমার হচ্ছে দ্বিবন্ধনটা যুক্ত ছিল সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, তো আমরা এটা দেখি কিভাবে বলা যায় জিনিসটা। আচ্ছা, তো দেখো আমাদের মনে করো আমরা একটা যৌগ নিই, এই যে এটা হচ্ছে আমাদের সেই কার্বনের যৌগ, অর্থাৎ দুইটা কার্বনকে আমরা অক্সিজেন যুক্ত করেছি, এটা একটা আর এইটা একটা। ঠিক আছে, এই দুইটা কার্বনের মধ্যে আমরা অক্সিজেন মানে ওজনটা যুক্ত করেছি। তাহলে ওজনটা যেখানে যুক্ত হয়েছে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জাস্ট ওজন যুক্ত কার্বনটাকে পাশাপাশি আনতে হবে। ঠিক আছে, তাহলে ওজন যুক্ত কার্বনটাকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু কি দেখতে পাবো যে এই দুইটা কার্বনের মধ্যেই কিন্তু আমার কি থাকবে, এই দুইটা কার্বনের মধ্যেই আমাদের দ্বিবন্ধনটা লুকিয়ে থাকবে। ঠিক আছে, যেমন মনে করো আমি একটা এখানে একটা উদাহরণ দেখো যে আমাদের এটা অ্যাসিটালডিহাইড বা অ্যাসিটিক, তোমার হচ্ছে যে ইথানোইক অ্যাসিড, ইথানেল যেটাকে আমরা বলতেছি। ঠিক আছে, ইথানেল যেটা। তো এখানে দেখো যে আমাদের এখানে দুইটা কার্বন আছে, CH3 এ একটা আর হচ্ছে তোমার সি, এইটার সাথে ওজন ছিল। তাহলে আমরা ওজনটা বাদ দিয়ে আমরা কি করলাম, আমরা ওজনটা বাদ দিয়ে এখানে একটা কার্বন নিয়ে আসলাম, এই যে এই পাশের যেটা ছিল এই কার্বনটাকে আমরা নিয়ে আসলাম এই পাশে, আর এটার সাথে আমরা দিলাম হচ্ছে CH3। ঠিক আছে, এই যে CH3 দিলাম আমি এখানে, দাঁড়াও আমি একটু ভালো করে লিখি এটা, CH3 তার মানে হচ্ছে আমাদের এই যে 3, তাহলে এই 3 আমরা দিলাম, তাহলে হচ্ছে আমাদের দেখো এই যে কার্বন। এখন এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখবো যে কার্বনের কয়টা হাত ফাঁকা আছে, কার্বনের এখানে কয়টা হাত ফাঁকা, একটা হাত ফাঁকা, এই কার্বনের একটা হাত ফাঁকা। তাহলে আমাদের যৌগটা কি ছিল, মেন যৌগটা ছিল কিন্তু এইটা। তাহলে এই যৌগটা আমরা এই যৌগটা থেকে কিন্তু আমরা হচ্ছে কি করলাম, আমরা উৎপাদ হিসেবে ইথানল পেয়েছি, দুই অণু ইথানল পেয়েছি। ঠিক আছে, তাহলে এই যৌগটার নামকরণ কি, এই যৌগটার নাম তখন আমরা বলে দিতে পারবো এটা হচ্ছে বিউটিন টু, তাই না, এটা হচ্ছে বিউটিন টু। ঠিক আছে, তো এভাবে আমরা মূলত যেখানে আমরা দ্বিবন্ধনটা দেখতে পাবো সেখানে ওই দুইটাকে আমরা কি করব, একসাথে নিয়ে এসে অ্যাড করে দেব, তাহলে হচ্ছে আমরা কি পাবো, আমরা উৎপাদটাকে পাবো। এখানে দেখো এখানে এইটাই এখানে করা হয়েছে এইখানে। ঠিক আছে, তো এটা একবার দেখবা তাহলে আশা করি বুঝতে পারবা তুমি। ঠিক আছে, তো ওজনিক এটা এটার থেকে এখান থেকে সৃজনশীল কোশ্চেন বেশি হয়। হ্যাঁ, এই ওজনীকরণ ব্যাপারটা থেকে সৃজনশীল কোশ্চেন হয়। তো ওজনীকরণটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করবা, বা না বুঝতে পারলে আমাকে একটু এটা থেকে আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নিবা আরেকবার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব যে আমাদের অ্যালকিন থেকে আমরা অনেক কিছু পেতে পারি, যেমন মনে করো প্লাস্টিক যৌগ পাই আমরা অ্যালকিন থেকে, আবার ইলাস্টোমার পাই, ফাইবার পাই। ঠিক আছে, তো এই জিনিসগুলো বা মেনলি আমরা হচ্ছে কি পাচ্ছি, আমরা আসলে পলিমারটাকে ইউজ করি। ঠিক আছে, পলিমারকরণ যে বিক্রিয়াটা তুমি পড়েছিলা, এই অ্যালকিনে মূলত আমরা পলিমারকরণ বিক্রিয়াটা বেশি দেখতে পাই। ঠিক আছে, তোমরা এই জিনিসটাকে আমরা হচ্ছে যে একটু ইলাবোরেটলি পড়বো, বা কি কি ধরনের বিক্রিয়া হয় এখান থেকে সেটা একটু দেখবো। এগুলো জাস্ট হচ্ছে একটু সংজ্ঞাটা একবার রিডিং দিয়ে দিবা তাহলে হবে, এখান থেকে কত কিছু লাগবে না আসলে। হ্যাঁ, আচ্ছা আমরা পরের পেজে যাই। আচ্ছা, এখানে দেখো অ্যালকিনের পলিমারকরণের কিছু প্রক্রিয়া দেওয়া আছে। ঠিক আছে, যেমন মনে করো যে আমরা হচ্ছে যে এই ভিনাইল ক্লোরাইড, আমাদের ভিনাইল ক্লোরাইডের মনোমার ছিল, এটাকে আমরা পলিমারকরণ করলে পলিভিনাইল ক্লোরাইড হয়ে যাবে। এবং দেখো পলিমারকরণের সংকেতটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এখানে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধনগুলো কি করে পলিমারকরণের সময় দ্বিবন্ধনগুলো দুইটা করে হাত বের করে দেয়,
এখানে তাই করেছে, দেখো যে এই দুইটার মধ্যে দ্বিবন্ধন ছিল আসলে, ঠিক আছে। এখন কি হয়েছে, এই দুইটা হাত ভেঙে গিয়ে এদের মধ্যে একটা হাত হয়েছে আর একটা হাত এভাবে আর এই পাশে বের করে দিয়েছে ওরা, ঠিক আছে। আমি অন্য কালার দিয়ে ইউজ করি তাহলে হয়তো বুঝতে পারবা যে এখানে এখানে এইখানে দ্বিবন্ধন ছিল এই দুইটার মাঝে, এই যে এখানে দেখো এইটা, ঠিক আছে। এখন কি করলো এরা পলিমারকরণের সময় এই দ্বিবন্ধনটা ভেঙে দিয়ে এই পাশে একটা হাত বের করলো, এ পাশে একটা হাত বের করলো, ঠিক আছে। তো এভাবে আমরা মূলত পলিভিনাইল ক্লোরাইডটা এখান থেকে পাচ্ছি। তো পলিমারকরণে এখানে তুমি একটু মনে রাখতে হবে যে আমরা মানে এটার মনোমারটা কি, মনোমারটা কি ধরনের যৌগ এবং এটা থেকে আমরা কি কি পাচ্ছি। তো পলিভিনাইল ক্লোরাইড এটাকে মূলত তোমার হচ্ছে যে এই পিভিসি নামে পরিচিত, এটা ঠিক আছে, এটা হচ্ছে পিভিসি নামে পরিচিত, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, পিভিসি মূলত পাইপে ব্যবহার করা হয়, আমাদের যে হচ্ছে স্যানিটেশন যে পাইপগুলো আছে বাসা বাড়িতে এগুলো মূলত পিভিসি পাইপ, ঠিক আছে। পানির পিভিসি পাইপ বলো বা হচ্ছে স্যানিটেশনের বা ওয়েস্ট সোয়ারে যে তোমার হচ্ছে পিভিসি পাইপ, তো হচ্ছে যে এগুলোতে আমরা হচ্ছে যে এই পিভিসি পাইপটাকে ইউজ করে থাকি, ঠিক আছে। তারপরে কি দেখতে পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে পলিথিন, অর্থাৎ আমরা যে নর্মাল মার্কেট থেকে যে প্লাস্টিকের ব্যাগ নিয়ে আসি সেটা হচ্ছে পলিথিন। তো পলিথিন আসলে মানে পলিথিন নামটা এসেছে হচ্ছে পলি ইথিলিন থেকে, ঠিক আছে। মানে ইথিলিন বা ইথিন যে যৌগটা আছে এটা ভুল লিখেছি, এটা হচ্ছে টু হবে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে টু হবে, ঠিক আছে, থ্রি দেওয়া আছে, ওটা টু হবে। তো আমাদের ইথিন বা ইথিলিন যে যৌগটা আছে, ঠিক আছে, এই যৌগটাই আমাদের কি হচ্ছে, এটাকে যদি আমরা পলিমারকরণ করি তাহলে এটা নাম হয়ে যাচ্ছে পলিইথিলিন। এবং এটাতে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে বা সন্ধি বিচ্ছেদ বলতে পারো বা উচ্চারণের সুবিধার জন্য আমরা কি করেছি, এইটাকে আমরা পলিথিন বানিয়ে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ মেন কথা হচ্ছে পলি যোগ ইথিন, ঠিক আছে, পলিথিন, ঠিক আছে। তো এখানে আমাদেরকে এই বিক্রিয়াটা একটু মনে রাখতে হবে, পলিথিন তৈরির বিক্রিয়াটা। এখানে মূলত আমরা কোনটা ইউজ করতেছি, পলি মানে ইথিন যৌগটাকে ইউজ করতেছি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যেটা যেটা ইম্পর্টেন্ট আমি কিন্তু বলে দিচ্ছি সাথে সাথে, হ্যাঁ, এগুলো একটু মনে রেখো। তারপরে তোমার হচ্ছে যে উচ্চ চাপ এবং প্রভাবকের উপস্থিতিতে, এবং উচ্চ চাপ এবং প্রভাবক এটা মনে রাখতে হবে। টেম্পারেচার যদি মনে রাখতে না পারো তোমাকে শুধু বলতে হবে উচ্চ চাপের প্রভাবে হচ্ছে বা প্রভাবক লাগতেছে একটা, অর্থাৎ এই যে এটা উচ্চ চাপ পদ্ধতি, ঠিক আছে, এটা উল্লেখ করতে হবে, ঠিক আছে। তবে টেম্পারেচারটা মনে রাখতে পারলে অবশ্যই অনেক অনেক ভালো। আচ্ছা, এরপরে দেখো যে পলিথিনের কিছু মানে ধর্ম আছে বা এগুলো কোথায় কোথায় ইউজ করা হয় সেটা এখানে সুন্দর করে দেওয়া আছে। যেমন মনে করো বৈদ্যুতিক তারের অন্তরকে, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন রকম বোতল তৈরি করতে, ঠিক আছে। আবার দেখো যে এগুলো হচ্ছে যে উত্তম তড়িৎ অন্তরক, এটা একটা, এতে অ্যাসিড এবং ক্ষার বিভিন্ন যৌগ দ্বারা আক্রান্ত হয় না, ঠিক আছে। তুমি এই যে আমরা যে পলিথিন ব্যাগগুলো ইউজ করি এগুলো কিন্তু মাটিতে তুমি দাও, মাটিতে ওটা ওটা কিন্তু মাটিতে ওটা শোষিত হবে না। তুমি একটা পলিথিন যদি মাটিতে পড়ে ওই মাটিতে ওই পলিথিনটা হাজার হাজার বছর বেঁচে থাকতে পারবে, মানে বেঁচে থাকতে পারবে মানে হচ্ছে টিকে থাকবে, আসলে কেউ ওর ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। এই জন্য হচ্ছে পলিথিনের ব্যবহারটা আসলে দিন দিন কমানো উচিত। আচ্ছা, এরপরে আমরা যাই, এরপরে হচ্ছে টেফলন। এটা মানে তোমার যতটা না পিভিসি এবং পলিথিন ইম্পর্টেন্ট তার থেকে টেফলনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা পরীক্ষায় অনেক সময় আসে, ঠিক আছে। তার মধ্যে দেখো যে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে, এটার প্রস্তুতিটা একটু ভালো মতো মনে রাখবা, হ্যাঁ, এটার প্রস্তুতিটা একটু ভালো মতো মুখস্থ করবা, মুখস্থ করতে হবে, বারবার লিখতে হবে, বারবার না লিখলে আসলে এটা পারা যায় না। জৈব যৌগ খুবই খারাপ একটা জিনিস, হ্যাঁ, আবার খুবই ভালো একটা জিনিস, খুব সহজে নাম্বার ওঠানো যায় এখান থেকে জৈব যৌগ থেকে যদি একটু মনে থাকে তোমার, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে যে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার এই বিক্রিয়াগুলো লিখতে হবে। আগে যতগুলো বিক্রিয়া পড়েছি সবগুলো বিক্রিয়া যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সবগুলোই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে, তাহলে আশা করি ভালো করবা। তো এরপরে দেখো আমাদের কি আসতেছে, এরপরে আসতেছে টেট্রা ফ্লুরো ইথিলিন, অর্থাৎ CF2CF2, ঠিক আছে, টেট্রা ফ্লুরো ইথিলিন। তো কার উপস্থিতিতে করতেছি, ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে। এটা একটু মনে রাখবা এই প্রভাবকটা, ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে টেট্রা ফ্লুরো ইথিলিনের পলিমারকরণ করলে আমরা যে বিক্রিয়াটা পাবো বা যে যৌগটা পাবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে টেফলন, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি টেফলন বা পলি টেট্রা ফ্লুরো ইথিন।
ঠিক আছে, জাস্ট এটার সামনে পলি নামটা যুক্ত হয়ে যাচ্ছে। এটার সামনে পলি নামটা যুক্ত হয়ে গেলে আমরা এটাকে বলবো হচ্ছে পলি টেট্রাফ্লোরো ইথিলিন। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, টেট্রাফ্লোরো ইথিলিন। টেট্রা কেন হলো দেখো, এই যে আমাদের এইটা হলো ইথিন বা ইথিলিন বলতে পারো তুমি। হ্যাঁ, আগে এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনকে অপসারণ করেছে কে? হাইড্রোজেনকে অপসারণ করেছে ফ্লোরিন। তাহলে কয়টা ফ্লোরিন? ফ্লোরিন হয়ে গেছে কিন্তু 4টা। ঠিক আছে, 4টা ফ্লোরিন হয়ে গেছে, 4টার জন্য এটা নাম হয়ে গেছে টেট্রা। টেট্রা ফ্লোরো, ফ্লোরিন থেকে এসছে ফ্লোরো ইথিলিন। ঠিক আছে, মানে পড়ার সাথে সাথে নামগুলো ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবা, তাহলে একটু উপকার হবে। আচ্ছা, এটা পড়লা। হ্যাঁ, এখন তুমি দেখো যে এই যে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইড, এই দুইটার মিশ্রণকে আবার একটা নির্দিষ্ট নাম দেওয়া আছে, এটাকে বলা হয় হচ্ছে ফেন্টন বিকারক। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ এটা। ঠিক আছে, ফেন্টন বিকারক। ঠিক আছে, বা এটা অনেক সময় কোশ্চেন এভাবে করা হয় যে টেফলন প্রস্তুতিতে কোন ধরনের বিকারক ইউজ করা হয়, এটার নাম হচ্ছে ফেন্টন বিকারক। কিংবা অনেক সময় বলা হয় যে নিচের কোনটি ফেন্টন বিকারক। ঠিক আছে, তখন তোমাকে চিহ্নিত করতে হয় এমসিকিউ এ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। আর এখানে আরেকটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে তোমার হচ্ছে যে রান্নার প্যান তৈরিতে কোন যৌগটা ইউজ করা হয়? টেফলন ইউজ করা হয়। আর হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অন্তরক হিসেবে নিচের কোনটি ইউজ করা হয়? টেফলন ইউজ করা হয়। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে ফেন্টন বিকারকের সংকেত কি? ফেরাস সালফেট প্লাস H2O2। আর হচ্ছে তোমার টেফলন প্রস্তুতিতে কোন বিকারক ইউজ করা হয়? ফেন্টন বিকারক ইউজ করা হয়। ফেন্টন বিকারক নিচের কোনটি? ফেরাস সালফেট H2O2, এটা বললামই মনে হয়। তারপর হচ্ছে যে তোমার হচ্ছে টেফলন, রান্নার প্যান তৈরিতে কোনটা ইউজ করা হয়? টেফলনের আবরণ দেওয়া হয়। তারপরে বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরক হিসেবে টেফলন ব্যবহার করা হয়। এই কয়টা যেগুলো যেগুলো বললাম, 4টা 5টা কোশ্চিন, এই কোশ্চিন গুলোই মূলত পরীক্ষায় আসে, হ্যাঁ, টেফলন থেকে। আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে হচ্ছে যে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, যেটা আমরা হচ্ছে যে প্রথমে এখানে যেটা উদাহরণ হিসেবে পড়তেছিলাম, পলিমারকরণের সংজ্ঞাতে একটা উদাহরণ দেওয়া ছিল পিভিসির। ঠিক আছে, সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য কি করা হচ্ছে দেখো, পলিভিনাইল ক্লোরাইড। তো প্রথমে তো আমাদেরকে কি প্রস্তুত করতে হবে? ভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে হবে। হ্যাঁ, তো ভিনাইল ক্লোরাইডটা কি? ভিনাইল ক্লোরাইডটা কিছুই না, আমরা যদি আমাদের এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ছিল আমাদের CH2, আর হচ্ছে এই পাশে CH2 মনে করো, CH2। তাহলে এই যে CH2 অর্থাৎ হচ্ছে আমাদের ইথিন, ইথিন বা ইথিলিন বলতে পারো। এখানেই কি হচ্ছে, এখানেই এই যে একটা হাইড্রোজেন ছিল, একটা হাইড্রোজেনকে অপসারণ করে দিচ্ছে কে? একটা হাইড্রোজেনকে, একটা হাইড্রোজেনকে অপসারণ করে এখানে যদি একটা ক্লোরিন যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, এটাকে নাম দিচ্ছি আমরা ভিনাইল ক্লোরাইড। আর যখন হচ্ছে যে এইটা থাকতেছে না, এইটা থাকতেছে না, একটা মূলক হিসেবে কাজ করতেছে এটা, তখন আমরা এটাকে নাম বলতেছি, এটাকে তখন নাম বলতেছি ভিনাইল মূলক। ঠিক আছে, এই যে ভিনাইল মূলক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ভিনাইল মূলক। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমাদের ভিনাইল মূলকের নাম পেলাম। আর আগের মতো আমাদের উদাহরণটা আমরা দেখে ফেললাম যে ভিনাইল ক্লোরাইডকে পলিমারকরণের জন্য উচ্চচাপ পদ্ধতিতে পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে এটা অতটা লাগবে না যে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে, এগুলো অত লাগে না। জাস্ট হচ্ছে যে পলিভিনাইল ক্লোরাইডের ভিনাইল মূলক কোনটা, এই জিনিসটা একটু মনে রাখবা। ঠিক আছে, এবং এটার ব্যবহারটা, ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যবহারটা পড়বা। ঘরের মেঝের কার্পেট তৈরিতে, ঘরের ছাদ তৈরিতে, বা প্লাস্টিক, মানে বসত বাড়িতে যা কিছু আছে সবকিছুই কিন্তু এই পিভিসি দিয়ে ইউজ করা হয় মূলত। শুধুমাত্র মনে রাখতে হবে যে রান্নার কাজের জন্য আমরা যে হচ্ছে যে নন স্টিকিং আবরণটা ইউজ করি, সেটা হচ্ছে টেফলনের আবরণ। ঠিক আছে, টেফলনের আবরণটা পরীক্ষায় আসে প্রায়। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে পারপ্লেক্স বা প্লেক্সি গ্লাস। পারপ্লেক্স বা প্লেক্সি গ্লাসটা ইউজ করা হয় মূলত তোমার হচ্ছে যে চশমার কাছে। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে যে পারপ্লেক্স বা প্লেক্সি গ্লাস, এটা ইউজ করা হচ্ছে গ্লাসের বিকল্প বা চশমার কাছে এটা ইউজ করা হয়। ঠিক আছে, এই যে লেন্স প্রতিফলক রূপে বা জানালার কাজ হিসেবে প্লেক্সি গ্লাস ইউজ করা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে বারবার পড়তে হবে, বারবার পড়লে এমনি তখন মনে চলে আসবে। একটা কথা হচ্ছে বারবার পড়তে হবে, পাশাপাশি হচ্ছে যে যে তোমার এমসিকিউ সলভ করতে হবে, বই খুলে খুলে এমসিকিউ সলভ করতে হবে। হ্যাঁ, তাহলে দেখবা যে এগুলো
মানে কয়েকবার এমসিকিউ গুলো সলভ করতে থাকলে তোমার এগুলো মাথায় চলে আসবে যে কোনটা কোনটা আসে পরীক্ষায়। হ্যাঁ, আমি পড়েছি তো জানি যে হচ্ছে যে কিভাবে পড়তে হবে। তো আমার মতো করে পড়ার চেষ্টা করো, আশা করি জৈব যৌগ সহজ মনে হবে। আমার জৈব যৌগ সহজ মনে হতো আমার কাছে। ঠিক আছে, কারণ বারবার পড়তাম জিনিসগুলো। হ্যাঁ, এমসিকিউ কি বলে, কলেজে ইন্টার পরীক্ষাতে মানে ২টা না ৩টা কোশ্চেন দিয়েছিল, ৩টাই কমন ছিল আমার। ঠিক আছে, কিন্তু হচ্ছে যে ২টা লিখেছিলাম, একটা লিখি না ইচ্ছা করে। একটু একটু মনে হচ্ছে যে ইয়া ছিল, মানে কনফিউশন ছিল, ওই জন্য ওটা লিখি নাই। তো ২টা কোশ্চেন কমন ছিল, ২টাই মানে ৩টা কোশ্চেন কমন ছিল, ২টা না ৩টা এসেছিল জানো, তো খেয়াল নাই আমার অতটা। তো লিখেছিলাম ওখান থেকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তো পারপ্লেক্স বা প্লেক্সি ক্লাস, এটা মূলত আমরা কোথায় বললাম যে কাচের জন্য আমরা ইউজ করব। কেন ইউজ করি? কারণ হচ্ছে প্লেক্সি ক্লাস খুব স্বচ্ছ এটা। ঠিক আছে, তো প্লেক্সি ক্লাসটা আসলে কি বা এটা সংকেতটা কি? এই যে এটা মিথাইল টু মিথাইল প্রোপিনয়েড। ঠিক আছে, এটা একটু ভালো মতো পড়তে হবে যে মনোমরটা কি প্লেক্সি ক্লাসের। ঠিক আছে, তো এটা একটু পড়ে ফেললা। আর সংকেতটা ইম্পর্টেন্ট, বুয়েট অ্যাডমিশনের জন্য এই সংকেত ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রচুর পরিমাণে আসে, মানে বিভিন্ন ধরনের সংকেত আসে। এটা খুবই মারাত্মক একটা জিনিস। বুয়েট এমসি মানে বুয়েট রিটেনে গিয়ে খুব ধরা খায় এখানে, কারণ অনেক অনেক সংকেত আছে, এগুলো সংকেত মনে রাখা যায় না আসলে। ঠিক আছে, তারপরেও চেষ্টা করতে হয় যতটুকু মনে রাখা সম্ভব আর কি। এরপরে তোমার হচ্ছে যে এটা পড়ে ফেললাম, এরপরে হচ্ছে যে অরলন বা এক্সিল্যান্ড যেটা আছে আমাদের, অরলন থেকে অ্যাক্রাইলিক ফাইবার ইউজ করা হয়। অ্যাক্রাইলিক ফাইবারের কথা মনে আসলেই, মাথায় আসলেই তোমাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে এক্সিল্যান্ড বা অরলন। এর মনোমারটা কি? এর মনোমারটা হচ্ছে প্রোপিন নাইট্রাইল। নাইট্রাইলের, এটা হলো নাইট্রাইল মূলক। ঠিক আছে, সিএন নাইট্রাইল মূলক, এই নাইট্রাইল মূলকটাকে আমরা এখানে ইউজ করবো, এই জন্য এটার নামকরণ করা হচ্ছে প্রোপিন নাইট্রাইল। ঠিক আছে, তো আশা করি জিনিসগুলো তুমি বুঝেছো এই পর্যন্ত। হ্যাঁ, তো এগুলো পড়বা, পড়লে আশা করি বুঝতে পারবা তুমি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে জাস্ট হচ্ছে যে একটা ছোট্ট একটা আলোচনা করা আছে যে আমাদের অ্যালকিনের কোনটা কিরকম হয়ে থাকে। এগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট হচ্ছে যে এটা একটু পড়বা, দ্রাব্যতাটা পড়া লাগে, দ্রাব্যতা পড়বা, আর হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা একটু পড়বা। ঠিক আছে, তো এটা একটু পড়তে হবে। হ্যাঁ, এটা একটু পড়লে আশা করি তুমি বুঝতে পারবা। দ্রাব্যতা আর হচ্ছে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা একটু পড়বা। আর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে সিগমা বন্ধন এবং পাই বন্ধন তৈরির সময় আচ্ছা, এখানে বলা হচ্ছে পাই বন্ধনটাকে সহজে ভাঙা যায়, এই জন্য হচ্ছে যে তোমার অ্যালকিন গুলো, এখানে বলা হচ্ছে যে অ্যালকিন অ্যালকেনের তুলনায় কেন সক্রিয়। ঠিক আছে, এর কারণ কি? কারণ হচ্ছে অ্যালকেনে কি থাকে, অ্যালকেনে জাস্ট হচ্ছে একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, এদের বন্ধনটা খুব দৃঢ় হয়। কিন্তু যখনই হচ্ছে যে তোমার একটা ডাবল বন্ড অর্থাৎ পাই বন্ধন চলে আসতেছে, তখন কিন্তু এই পাই বন্ধনটা সহজেই ভেঙে যায়। ঠিক আছে, তো এই পাই বন্ধন ভেঙে যাওয়ার কারণে কিন্তু দেখো যে সহজেই কিন্তু এরা আক্রান্ত হতে পারে, অর্থাৎ অন্য কোনো মৌল এসে এদেরকে আক্রমণ করতে পারে। তো পাই বন্ধন যদি ভেঙে যায় তাহলে এদের অবস্থাটা কি হবে? পাই বন্ধন ভেঙে গেলে এদের অবস্থা কিরকম হবে? এই যে, সরি, কেটে গেল। তার মানে হচ্ছে যে এখানে ওদের একটা সিগমা বন্ধন থেকে যাবে আর পাই বন্ধনটা ভেঙে গিয়ে এরকম অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তো তার মানে কি হচ্ছে, এরা কিন্তু বন্ধন আবার নতুন করে বন্ধন গঠন করে ফেলতেছে। তার মানে কি বোঝাচ্ছে যে অ্যালকিন গুলো অ্যালকেনের তুলনায় বেশি সক্রিয় এরা। ঠিক আছে, তো অ্যালকিনের পার্ট আমরা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, যদি আমরা একবার রিভিউ দিয়ে আসি যে আমাদের কোথা থেকে পড়তে হবে, তাহলে দেখো যে আমরা প্রথমে কিন্তু অ্যালকিনের প্রস্তুত প্রণালী এটা পড়বো খুব সুন্দর করে। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে যে কিভাবে হচ্ছে যে আমরা অ্যালকোহল থেকে এভাবে প্রস্তুত করতেছি সেটা খুব ইম্পর্টেন্ট। এরপরে অ্যালকাইন থেকে কিভাবে প্রস্তুত করতেছি এটা ইম্পর্টেন্ট। পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে উৎপন্ন করা যাচ্ছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ ঘুরে ফিরে দেখবা যে অনেকগুলো মৌল আছে যাদেরকে অ্যালকাইল হ্যালাইড থেকে উৎপন্ন করা যায়। ঠিক আছে, যেমন মনে করো যে আমরা অনেক কিছুই আছে দেখতে পাবা সামনে। ঠিক আছে, যে সামনে গেলেই দেখতে পাবা যে আমরা কি কিভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে কি কি উৎপন্ন করতে পারছি। অ্যালকাইল হ্যালাইডটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা একটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এরপরে কি আছে, এরপর আমরা যদি এর বিক্রিয়াগুলোর দিকে একটু তাকাই তাহলে দেখো
এরপরে হচ্ছে যে এটাও তো লাগবে না, এটা জাস্ট হচ্ছে একবার রিডিং পড়লে হবে। অসম্পৃক্ততা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্রোমিন দমন পরীক্ষা এবং বেয়ারের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরীক্ষা খুব পরীক্ষায় আসে। বিক্রিয়াগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবা এইটা, ঠিক আছে, এটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা। আর হচ্ছে যে এটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, বিশেষ করে এই নিচেরটা 2 নাম্বারটা, ঠিক আছে, এইটা এটা এটা একটু ভালো মতো প্র্যাকটিস করবা, তাহলে হবে। এরপরে হচ্ছে তোমার ওজনীকরণ আছে, সরি মার্কোনিভ বিপরীত মার্কোনিভ নীতি, এটা একটু দেখবা। মার্কোনিভে কি হচ্ছিল, মার্কোনিভে কিন্তু তোমার দেখো যে যেখানে যে দুইটা কার্বনের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কম থাকবে সেখানে হচ্ছে ঋণাত্মকটা যাচ্ছিল, আর বিপরীত মার্কোনিভে এটার উল্টা হচ্ছিল, ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে তোমার হচ্ছে যে বিপরীত মার্কোনিভ পড়লা, এরপর ওজোনোলাইসিস। ওজোনোলাইসিসে কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যাটা দিলাম, এবং এটা এভাবে চিত্রটা এভাবে আঁকবা যখন লিখবা পরীক্ষাতে, যদি বলে যে অ্যালকিনের ওজন সংযোজন দেখাও, তখন হচ্ছে যে এভাবে চিত্রটা দিবা, এইভাবে এভাবে ভেঙে দেখাবা, ঠিক আছে, যে এটা এভাবে ভেঙে যাচ্ছে, এইটা এভাবে এভাবে ভেঙে যাচ্ছে, এটা এভাবে ভেঙে যাচ্ছে, এবং এইটা এই অক্সিজেনটা এই জিঙ্ক নিয়ে নিচ্ছে, ঠিক আছে, তো এইভাবে দেখাবো, দেখালে আশা করি তোমার হচ্ছে যে নাম্বারটা আসবে পরীক্ষায়। তো এটা আমাদের পড়লাম আমরা। তো অ্যালকিনের ওজোনোলাইসিস এবং আজকে যেগুলো হচ্ছে দেখাই দিলাম এগুলোই পড়বা, ঠিক আছে।